পুলিশের খামখেয়ালিতে বিনা অপরাধে ১৭ বছর কারাগারে কাটল মুন্সিগঞ্জের বাবুলের। মুক্তি মিললেও ভয় আর লোকলজ্জায় ফেরেননি ঘরে। ২৯ তারিখে ফোন দিয়েছিল যে আমি বাইরে এসেছি। আমি বললাম কবে বেরিয়েছি? আজকে বেরিয়েছি। বাইরেই আমগুলো কোনো দেখা সাক্ষাৎ করেনি। জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় $200 কোটি সহায়তার আশ্বাস বিশ্বব্যাংক প্রেসিডেন্টের। বরিশালে গ্রাম ঘুরে দেখলেন দারিদ্র্য বিমোচনের সাফল্য। চীনের রাষ্ট্রপতির দেখা না পাওয়ায় জাতীয় পার্টিতে হতাশা, সরকারকে দুষছেন এরশাদ। তারা কেন করেনি, কারণ গ্রামে পড়ে। এটা আমাদের কর্মীরা খুব মনক্ষুণ্ণ হয়েছে, আমরা খুব মর্মাহত হয়েছি যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বিরোধী নেত্রী দেখা হলো না। দলের ব্যর্থতা দেখছেন অন্য নেতারা। এবং ওষুধ বিক্রির নামে রাজধানীর ফুটপাতে চলছে ছেলে খেলা, হুমকিতে জনস্বাস্থ্য, নির্বিকার প্রশাসন। শুভেচ্ছা, আমন্ত্রণ নিউজ 24। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নুসরাত বৃষ্টি এবং আমি রায়হান রোহান। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36 ঘা। প্রবাদটি বাস্তবেই যেন হাড়ে হাড়ে টের পেল মুন্সিগঞ্জের বাবুল ও তার পরিবার। অপরাধী না হয়েও স্রেফ পুলিশের সন্দেহের শিকার হয়ে টানা 17টি বছর কাটাতে হয়েছে লোহার শিকের বন্ধ কোঠরে। আর শেষমেশ কারাগার থেকে মুক্তি মিলেছে বটে, কিন্তু লোকলজ্জায় ঘরে ফেরেননি। পরিবারও জানে না কোথায় আছেন বাবুল। মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বলছেন, পুলিশের এই খামখেয়ালিপনার দায় এড়াতে পারে না রাষ্ট্র। আমাদের সহকর্মী মাসুদুর রহমানের একটি রিপোর্ট। প্রশান্ত চ্যাটার্জি, হেমাঙ্গিনীর খুনের অপরাধে আমি তোমাকে সন্দেহাতীতভাবে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করে সসম্মানে বেকসুর খালাস দিই। মুক্তির আকাশ যখন উন্মুক্ত, কাঠগড়ায় দাঁড়িয়ে তখন জীবনের ফেলে আসা সোনালী সময়কে ফিরিয়ে দেবার কণ্ঠস্বর ছিল এমনই, যেখানে ছিল অভিযোগ, অভিমান, আক্ষেপ আর অসহায়ত্বের গুমরে কাঁদার এক অদ্ভুত সমীকরণ। সিনেমার এমন চরিত্র যেন বাস্তবেও। ছবি বিশ্বাসের পরিবর্তে মঞ্চে যখন মুন্সিগঞ্জের বাবুল। 30 ডিসেম্বর 1998 ঢাকার মীর হাজারীবাগে খুন হন মোখলেসুর রহমান নামে এক ব্যক্তি। নিহতের বাবা ওই দিনই অজ্ঞাতদের আসামি করে ডেমরা থানায় দায়ের করেন হত্যা মামলা। পুলিশ সন্দেহজনকভাবে গ্রেফতার করে মোহাম্মদ বাবুল সহ মোট 9 জনকে। এর মধ্যে 3 জনকে অব্যাহতি দিলেও ঘটনার তদন্ত করে বাবুল সহ 6 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। পরে মামলাটি যায় ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে, যেখানে আইনি মারপ্যাচে মামলাটি ঝুলতে থাকে দিনের পর দিন। কপাল পুড়ে বাবুলেরও। জামিন চাওয়ার কেউ না থাকায় দীর্ঘ সময় এ আদালতেই কাটতে থাকে তার নির্দোষ জীবন। চলতি বছর জুনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শনে গেলে ভাগ্য ললাটে আলোর দেখা পান বাবুল। তুলে ধরেন দীর্ঘদিন তার মামলার নথি আদালতে উপস্থাপন না করার অভিযোগ। বলেন, বছর ঘুরে বছর এলেও তারিখের পর শুধু তারিখেই পিছিয়েছে, কাজের কাজ হয়নি কিছুই। পরে মামলাটি বদলি হয়ে ঢাকার 5 নং বিশেষ জজ আদালতে আসলে বদলে যায় প্রেক্ষাপট। এরপর প্রধান বিচারপতির আশ্বাস, মামলার নথিপত্র উপস্থাপন, পুনরায় বিচার, সাক্ষ্য প্রমাণ, অতঃপর বাবুল সহ 6 আসামির নির্দোষিতা প্রমাণ এবং খালাস দেন ওই আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। তবে 17 বছর পর খালাস পেয়েও সেদিন খুশি হতে পারেননি আসামি বাবুল। হাজারো প্রশ্ন যে তখন জীবন ঘিরে। কোথায় যাবেন, কি করবেন? বাড়ি যাওয়ার পথে যে তিনি হারিয়ে ফেলেছেন। 1998 ডিসেম্বর থেকে 28 সেপ্টেম্বর 2016 কারা কর্তৃপক্ষ বলছে, এই 17 বছরে অন্য বন্দীদের থেকে ভিন্ন জীবন যাপন করতেন তিনি। হাজতে জীবনে সে কোনো প্রকার কারো অপরাধে অভিযুক্ত হননি। তার কারাবাসকালীন সময় ছিল অত্যন্ত ভালো, সন্তোষজনক। এক কথায় বলা যায় যে অনুকরণীয় একটি কারাবাসকালীন সময় উনি কাটিয়েছেন। মুক্তি পেয়ে কোথায় গেছেন বাবুল, তা খুঁজতে কারাগারে দেয়া তার স্থায়ী ঠিকানায় চ্যানেল 24-এর ক্যামেরা। যদিও লেন্স খুঁজে পায়নি বাবুলকে। স্থানীয়রা জানালো, বাবুল মুক্তি পেয়েছে তারাও শুনেছেন, তবে দেখা হয়নি এখনো।
আত্মীয়রাও বলতে পারেননি কোথায় আছেন বাবুল। 29 তারিখে ফোন দিয়েছিল যে আমি বাইরে হয়েছি। আমি বললাম কবে বেরিয়েছেন? আজকে বেরিয়েছি। বাইরেই আমগুলো আর কোনো দেখা সাক্ষাৎ পারবি। বুড়া বয়সে কি করে খাইবো, কেমনে খাইবো, তো পুরা জীবনটাই জেলখানায় কাটাই দিল। আমরা শুনছি যে ওই ওরকম কোনো অপরাধ করে নাই, কিন্তু তকবির করার লোক নাই, টাকা পয়সা নাই, তকবির করার লোক নাই, আর কেউ তকবিরও করে নাই, টাকা পয়সা দিয়ে খরচ করে বাইর করে নাই। উনি জেলে যাওয়ার পরে তার সংসারটা পুরা তছনছ। তার এক ভাই মারা গেছে, তার মা, উনি জেলে থাকতে ওনার ওয়াইফ, ওনার ছেলে উনি গেছে গা, তার ওনার মাটা জেলে থাকতে কিছুদিন আগে মারা গেছে। মানবাধিকারের চরম লঙ্ঘন এই ঘটনা। একজন মানুষের জীবন থেকে 17টি বছর হারিয়ে গেল, এর দায়ভার রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না বলেই মন্তব্য মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যানের। যারা এই অদক্ষতা এবং এই রকম একজন মানুষের মানে মানবাধিকারের চরম লঙ্ঘনের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে শুধুমাত্র কিছু আইনগত ব্যবস্থা নেওয়াটাই যথেষ্ট নয়। রাষ্ট্রকে, এই নাগরিককে যে তার জীবনের 17টি বছর এবং জীবনের সবকিছু যে হারিয়ে গেছেন, তাকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য করা উচিত। নিরুদ্দেশ বাবুল ফিরে আসুক পরিবারে, সময় হয়তো ফিরিয়ে দেওয়া যাবে না, তবে ক্ষতিপূরণের ক্ষত পুষিয়ে দেওয়ার দাবি সবার। গাফিলতি বা প্রচলিত বিচার ব্যবস্থা, যাকেই দোষ দেয় না কেন, কিছু নিরীহ মানুষের জীবন কিন্তু হারিয়ে যাচ্ছে এভাবেই। আইনজ্ঞরা বলছেন, দোষারোপ না করে সরকারের উচিত এই বিষয়গুলোর দিকে নজরদারি করা। কে জানে কত নিরীহ বিচার প্রার্থীর আর্জি এভাবে গুমরে মরছে জেলখানার চার দেয়ালে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আনোয়ার গ্রুপ নিয়ে এলো আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট। জং পড়ে না, ক্ষয় হয় না। আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট, ডিউরেবল রুফিং সলিউশনস। আগামী 3 বছরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় 200 কোটি মার্কিন ডলার সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বিকেলে 3 দিনের বাংলাদেশ সফর নিয়ে সংস্থাটির ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনে এই আশ্বাস দেন তিনি। টেকসই বান্ধব প্রবৃদ্ধির জন্য বিদ্যুৎ, জ্বালানি সহ অবকাঠামোগত উন্নয়নেও সহায়তার কথা জানান তিনি। এ সময় পদ্মা সেতুর অনিয়মের বিষয়টি তুলে ধরে বলেন, ভবিষ্যতেও যে কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি থাকবে সংস্থাটির। জ্বালার জলের মানুষ মানেই অন্যরকম এক জীবনযুদ্ধ। ঝড় ঝঞ্ঝা আর জলোচ্ছ্বাসকে সঙ্গী করে এদের টিকে থাকার গল্পটাও যেন ভিন্ন। আরও সাফল্যের গল্প হলো 16 কোটি মানুষের এই ভূখণ্ডে হতদরিদ্র এখন 2 কোটির কম, মাত্র 13%। আর গেল 25 বছরে এই সংখ্যা কমেছে 3 কোটির মতো। শুধু কি তাই, এদেশের 3.5 কোটি মানুষ এখন মধ্যবিত্ত। এমন অবস্থাকে আরও টেকসই দেখতে সংবাদ সম্মেলনে আগামী 3 বছরে 200 কোটি ডলার সহায়তার ঘোষণা দিলেন বিশ্বব্যাংক প্রধান, যে টাকা খরচ হবে জলবায়ু অর্থায়নের বিভিন্ন খাতে। Today, on my first trip to Bangladesh and the first of a World Bank Group president to Bangladesh in nearly a decade, I'm announcing a $2 billion commitment for climate-related projects in the next 3 years. সংবাদ সম্মেলনে কিম বলেন, জলবায়ু ছাড়াও বিশ্বব্যাংক বাংলাদেশের প্রবৃদ্ধিকে টেকসই করতে জ্বালানি, যোগাযোগ, অবকাঠামো খাতেও সহায়তা অব্যাহত রাখবে। একই সাথে সহজ ঋণ ছাড়ের ক্ষেত্রেও বিশেষ সুবিধার বিষয়টি বিবেচনায় রাখবে। তবে পদ্মা প্রকল্প থেকে দুর্নীতির অজুহাতে সরে যাওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, ভবিষ্যতেও কোনো প্রকল্পে এই ধরনের অভিযোগ পাওয়া গেলে একই ধরনের সিদ্ধান্ত নেবে সংস্থাটি। In terms of our policy on corruption is the same in every country, in every project. We have zero tolerance for corruption, and when we find evidence of it, we act on it. And so I'm very impressed with the strong commitment in the 5-year plan. বাংলাদেশের নিরাপত্তা ইস্যু নিয়ে প্রেসিডেন্ট বলেন, গেল 3 দিনে তার অভিজ্ঞতা ইতিবাচক, যিনি এরই মধ্যে বাংলাদেশকে আবিষ্কার করেছেন এক বিষয় হিসেবে। Thank you very much. ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। এদিকে তৃণমূলের উদ্যোক্তাদের কর্মস্পৃহা দেখে অভিভূত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। সকালে বরিশালে সংস্থাটির অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প দেখতে গিয়ে তিনি বলেন, এদেশের উদ্যোক্তারা খুবই পরিশ্রমী, আর এ সময় বাংলাদেশের সাথে আরও কাজের ইচ্ছে প্রকাশ করেন তিনি। বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সফর ঘিরে প্রকল্প এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সকাল 8:40 বরিশাল বিমানবন্দরে পৌঁছান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সড়ক পথে যান বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামে। ঘুরে দেখেন বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বেশ কিছু প্রকল্প। কথা বলেন প্রকল্পের নারী উদ্যোক্তাদের সাথে। পরে এ নিয়ে জানান তার প্রতিক্রিয়া। বলেন, এদেশের উদ্যোক্তারা খুবই পরিশ্রমী, যা দেখে তারা খুশি।
ভবিষ্যতে বাংলাদেশের সাথে আরও কাজ করার ইচ্ছের কথাও জানান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। আমরা বিশ্বব্যাংকের পক্ষ থেকে অর্থায়ন করার পর তারা এখান থেকে প্রশিক্ষণ পেয়ে সবজি চাষ, হাঁস মুরগি পালন, ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে ভালো আয় করছেন। তাদের সন্তানেরা পড়ালেখা করছে এবং তারা উন্নতির দিকে যাচ্ছেন। পরে যান উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠি গ্রামে। সেখানে ঘুরে দেখেন বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত ভরসাকাঠি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন শেল্টার। সেখানে কথা বলেন শিক্ষার্থী, শিক্ষক ও প্রকল্প কর্মকর্তাদের সাথে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করেন একটি নারিকেল গাছের চারা। এরপর সোলার হোম প্রকল্পের আওতায় সৌর বিদ্যুৎ পাওয়া পরিবারদের সাথে কথা বলেন। ওই বাতি দিয়ে আমরা খুব সুবিধা হয়তো, আলো হয় ঘরে, আমাদের কাজ করতেও সুবিধা হয়। বিশ্বব্যাংকের সহযোগিতায় আমরা মনে করেন কারেন্ট আনা হয়েছে, সৌর বিদ্যুৎ আনা হয়েছে, যার কারণে আমাদের ছেলে মেয়ের একটু সমস্যা হইতো, কিন্তু আমরা খুব উপকারিত এইটা। বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সফরকে নির্বিঘ্ন করতে দেওয়া হয় নিশ্চিন্ত নিরাপত্তা। বেলা 11:30টার দিকে বরিশাল থেকে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রেসিডেন্ট জিম ইয়াং কিম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন সফররত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। দুপুরে গণভবনে তাদের মধ্যে এই দেখা হয়। বৈঠকে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময় দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের নেয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, অর্থ প্রতিমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মকে আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে হবে, আর তাহলেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। শেখ রাসেলের জন্মদিনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন দিবসটি উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের এ আয়োজন, যাতে প্রধান অতিথি শেখ রাসেলের বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী আবেগঘন কণ্ঠে স্মরণ করেন ৭৫-এর ১৫ আগস্টের সেই নির্মম হত্যাকাণ্ডের দিনটিকে। বলেন, ওই ঘটনায় বিশ্বের কাছে বিজয়ী জাতি পরিচিত হয় খুনির জাতি হিসেবে। জাতির পিতাকেই শুধু কেড়ে নেয়নি, গোটা পরিবারকে হত্যা করলো, ছোট শিশু রাসেলও রেহাই পায়নি। এরপর থেকে বাঙালির সম্মান সারা বিশ্বে হারিয়ে গেল, বিজয়ী জাতি হয়ে গেল খুনের জাতি। সেই জায়গায় দেশের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান শেখ হাসিনার। তাগিদ দেন প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করার। সবাইকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, কারণ এদেশের ভবিষ্যৎ কর্ণধার তোমরাই হবে। কাজে তোমাদেরকে আজকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আজকে যারা শিশু কিশোর, আগামী দিনের যারা দেশের কর্ণধার, তাদেরকে বলবো দেশের জন্য, জাতির জন্য সবসময় যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে দূরে থেকে আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে শিশু কিশোরদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিটি শিশু স্কুলে যাবে, পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, নিজেদের ভিতরে মেধা বিকাশের সুযোগ হবে, সেই ধরনের সমাজ ব্যবস্থা গড়ে তোলে, এটাই আমার লক্ষ্য। আর ওই জঙ্গিবাদ, মাদকাসক্ত এই সমস্ত পথ যাতে সবাই পরিহার করে নিজেদেরকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কারণ বাঙালি জাতি আজকের যে সম্মানটা পেয়েছে, এই সম্মানটা ধরে রাখতে হবে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও এসএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। চীনা রাষ্ট্রপতির সাথে দেখা না পাওয়ায় হতাশায় ডুবেছে জাতীয় পার্টি। এজন্য দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ দোষ চাপালেন সরকারের ওপর। তবে দুই প্রেসিডিয়াম সদস্যই জিএম কাদের এবং কাজী ফিরোজ রশিদ অকপটে স্বীকার করলেন দল হিসেবে তাদের দুর্বলতা এবং ব্যর্থতার কথা। আরও জানাচ্ছেন মাকসুদুন নবী। 80-র দশকে হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে চীনের রাষ্ট্রপতি এসেছিলেন বাংলাদেশে।
এরশাদ নিজেও চীন সফর করেছেন 6 বার। সেই বিবেচনায় দেশটির সাথে জাতীয় পার্টির সম্পর্ক বেশ পুরনো। কিন্তু সেই সময় আর এই সময়ের প্রেক্ষাপট যে যোজন যোজন দূর তা ভালোভাবেই টের পেয়েছে জাতীয় পার্টি। তাই তো সংসদের বিরোধী দল হয়েও দূর থেকেই দেখতে হয়েছে চীনা রাষ্ট্রপতির আসা যাওয়া। কেবল তাই নয়, 2 মাস আগে বাংলাদেশ সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে সাক্ষাতের ধরন নিয়েও ছিল নানা প্রশ্ন। এই অবস্থায় দেশের ভেতর তো বটেই, বিদেশিদের কাছেও গুরুত্ব হারানোই হতাশা গ্রাস করেছে দলটির নেতাকর্মীদের। চীনের প্রেসিডেন্টের সঙ্গে বিরোধী নেত্রী দেখা হলো না, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এই প্রোগ্রামটা করে ফরেন মিনিস্ট্রি, পররাষ্ট্র মন্ত্রণালয়টা করেন। তারা কেন করেননি, কেন জানো পড়ে, এটা আমাদের কর্মীরা খুব মনক্ষুণ্ণ হয়েছে, আমরা খুব মর্মাহত হয়েছি। তারা যে চীনা রাষ্ট্রপতির সাক্ষাৎ না পাওয়ায় রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির ব্যর্থতা ও দুর্বলতা স্পষ্ট হয়েছে বলে মনে করেন 2 প্রেসিডিয়াম সদস্য। জানার মোহাম্মদের রাষ্ট্রপতি এখানে আসবেন, কার সাথে কখন দেখা করবেন, কতটুকুন কথা বলবেন, একটি নির্ধারিত কর্মসূচি। তা আমাদের সাথে দেখা হয় নাই, এটা আমাদের নেতাকর্মীরা দারুণভাবে হতাশ হয়েছে। এটা আমাদের একটা দুর্বলতা, এটা একটা দুর্বলতা যে আমরা ঠিক মতন এখানে আমাদের কার্ড খেলতে পারিনি। বর্তমানে জাতীয় পার্টির রাজনীতি স্পষ্ট নয়, এবং যে রাজনীতি মানুষের চোখে পড়ছে জাতীয় পার্টি, সেটা সাধারণ লোকের মানুষের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। তো সেই সব কারণেই হয়তো বিদেশিদের কাছেও মনে হয়েছে যে এই পার্টির রাজনীতি যদি সঠিক না হয় তাহলে ভবিষ্যতে এরা তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে না। জাতীয় পার্টি কাগজে কলমে সংসদের বিরোধী দল হলেও চীনা রাষ্ট্রপতি কেন বিএনপি নেত্রীর সাথে সাক্ষাৎ করলেন, এমন প্রশ্নে ভিন্ন ইঙ্গিত দিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য GM কাদের। চীন যেহেতু বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসছে, বিনিয়োগটাকে ঝুঁকি মুক্ত করার জন্য ভবিষ্যতে যে সরকারি আসবে, দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগ বা যারা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে দেশের, তাদের সঙ্গে একটা সুসম্পর্ক রাখা তাদের স্বার্থে এটা স্বাভাবিক। সেখান থেকেই আমাদের একটা আশঙ্কা হচ্ছে যে আমাদের জাতীয় পার্টির গুরুত্ব তাদের কাছে ততটা হয়তো প্রতীয়মান হচ্ছে না। নেতারা মনে করেন চীনা রাষ্ট্রপতি দেখা না করে জাতীয় পার্টিকে যে ইঙ্গিত দিয়ে গেলেন তা গুরুত্বের সাথে নিয়ে আগামী দিনে অস্তিত্ব টিকিয়ে রাখতে কাজ করতে চায় দলটি। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। ওষুধের নামে রাজধানীর ফুটপাতে চলছে ছেলে খেলা। নানা চটকদার কথার আড়ালে যা তা চালিয়ে দেওয়া হচ্ছে ওষুধ বলে, করা হচ্ছে না কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কাও। আর প্রকাশ্যে এমন দৃশ্যের দেখা মিললেও নির্বিকার ওষুধ প্রশাসন। নিয়মিত অভিযান চালানো হচ্ছে এমন বলিতেই দায় সারছে সংস্থাটি। চিকিৎসকরা বলছেন, জীবন রক্ষাকারী ওষুধের যত্রতত্র ব্যবহারে হুমকিতে ফেলছে জনস্বাস্থ্য। আমাদের সহকর্মী মমিনুল হক আফান এবং তুষার লস্করের তোলা ছবিতে আনিসুর রহমানের রিপোর্ট। আপনার জীবনে প্রেম করে বিবাহ হইব, বিবাহ কি করছেন না করবেন? সত্য কথা বলুন, কেমনে করছেন? এই দাদা ভাই আমার আগে করছে, দেখছো টান করা পাহাড়। মন ভোলানো নানা কথায় চলছে ওষুধ বিক্রি। চেটে খান, এখন যে হোটেলে এক গ্লাস পানি খান, যান। এসব ওষুধে নাকি মেলে সর্বরোগের সমাধান, আর সেই আশায় ব্যস্ত পথিকও দাঁড়িয়ে পড়েন ফার্মগেট মোড়ের এই মজমায়। জিনিসটা দেওয়ার আগে খাওয়ার জন্য কয় টাকা চাইছে আপা? কেউ দিছেন? 11 টাকা নিছি, চাইলেও করে দেব। হ্যাঁ, ওষুধ বেচতে অবলীলায় দেখানো হয় নানা অশ্লীল ছবি, সেই সাথে কুরুচিপূর্ণ কথাবার্তা আর জাদুর ভেলকি তো আছেই। আর এতেই মজে গিয়ে অনায়াসে পকেটে সব টাকা দিয়ে ওষুধ কিনছেন অনেকে। দাম হইলো কত? 1550 টাকা। কত? 500 টাকা নিয়ে খাবো, বিশ্বাস থাকবো? দেখি এটা নাকি যে কখনো নিচ্ছেন না, মানে অনেকেই দাঁড়ায় আছে, তো আমি যাচ্ছিলাম, শুনলাম এমনি এর জন্য। চ্যানেল 24 অনুসন্ধানে দেখা গেছে, ফার্মগেট ফুটপাতে ভুয়া ওষুধ বিক্রি চক্রে নেতৃত্ব দিচ্ছেন নিজেদের ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক পরিচয় দেওয়া 2 ব্যক্তি। এদের একজন রফিকুল ইসলাম, ফুটপাতে ওষুধ বিক্রির সাথে জড়িত নন এমন দাবি করলেও এ নিয়ে খবর প্রচার না করতে চেষ্টার কমতি ছিল না তার। ব্যবসা বলতে আমাদের কার্ডগুলো আমরা ওখানে প্রচারের জন্য দেখি। এখন ফুটপাতে আইটেম যেটা বিক্রি করতেছে, এইটা আমার জানা মতে এটার কোনো ফেক নেই। রাজধানীর বুকে প্রশাসনের চোখের সামনেই যখন এমন কারবার চলে, তখন সহজেই বলা যায় ছোট শহরগুলোর অবস্থা আরও শোচনীয়। যদিও ড্রাগ অ্যাক্ট 1940-এ বলা আছে, ফুটপাত, বাস, ট্রেন কিংবা অনুমোদনহীন জায়গায় কোনো ধরনের ওষুধ বেচতে পারবে না কেউই।
তারপরও কিভাবে চলছে ওষুধ নামের এই অবাধ বাণিজ্য? পুরো ব্যাপারটা আসলে এক প্রকার প্রতারণা। অবৈধ ওষুধ কিনছে, বিক্রি করছে, আবার এই হকিং করছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ফুটপাতে ওষুধ বিক্রেতাদেরকে ধরা হচ্ছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, তাৎক্ষণিকভাবে যাকে পাওয়া যাচ্ছে সেখানে জেল জরিমানা দেওয়া হচ্ছে। মানুষকে সুস্থ করতে এই ওষুধ কতটা কার্যকর, এমন প্রশ্নে এই চিকিৎসক জানালেন, তথাকথিত এসব ওষুধ অনেক সময় রোগ না সারিয়ে হয়ে উঠছে রোগের কারণ। তাই এসব ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ তার। একই জিনিসের গত 10 বছর ধরে রং করে কালার করে বিক্রি করতেছে, কিন্তু বলার তো কেউ নেই, দেখারও কেউ নেই। এইসব ওষুধগুলো যদি বেশি দিন খায়, এটা তো মারাত্মক একটা ব্যাপার। কাজে ওদের যে ইম্প্যাক্ট, ওরা যা করছে একটা ইয়ের ভিতরে হয়তো, কিন্তু আমাদের ডাক্তার সাহেবদের মনে হয় একটু সাবধান হওয়া উচিত। তার মতে শুধু ফুটপাত নয়, চিকিৎসার সব ক্ষেত্রেই ওষুধের যথেচ্ছা ব্যবহার নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে আরও হুমকির মুখে পড়বে এই ব্যবস্থা। আনিসুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এবার একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকবে। ফেসবুকের স্ট্যাটাস নিয়ে টাঙ্গাইলে স্কুল ছাত্রের কারাদণ্ড অবৈধ, ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। ক্ষমতাসীন আওয়ামী লীগের 20তম কাউন্সিল অধিবেশনের সফলতা কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন তিনি। সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাদের এই সম্মেলনকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা আশা করি যে তাদের এই সম্মেলন সফল হবে এবং আমরা এটাও আশা করি যে এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনবার জন্যে তারা তাদের ভূমিকা পালন করবেন। টাঙ্গাইল 8-এর সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেয়া নিয়ে স্কুল ছাত্র সাব্বিরকে ভ্রাম্যমাণ আদালতে দেয়ার সাজা অবৈধ ঘোষণা করে বাতিল করেছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি আশিস রঞ্জন দাসের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে আদালত সখীপুরের ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। গত 18 সেপ্টেম্বর সাব্বিরের একটি ফেসবুক স্ট্যাটাসে ক্ষিপ্ত হয়ে থানায় সাধারণ ডায়েরি করেন সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। এরই পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারের পর সাব্বিরকে 2 বছরের জেল দেয় মোবাইল কোর্ট, জানিয়ে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন আদালত। গত 27 সেপ্টেম্বর সাব্বির জবানবন্দিতে তার উপর ইউএনও ও এমপির নির্যাতনের বর্ণনা দেয়। জেলে থাকা নেতাদের ছাড়াতে ভালো আইনজীবী নিয়োগের জন্য ডাকাতির পথ বেছে নিচ্ছে জেএমবি। সে সাথে চেষ্টা করছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সাথে একত্র হতে, এমন তথ্য দিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। রাজধানীর বনানী এবং তেজগাঁও এলাকার 2টি ডাকাতির ঘটনায় 7 জেএমবি সদস্যকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। 2014 সালের 23 ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে পুলিশ ভ্যানে হামলা চালায় জেএমবি। এক কনস্টেবলকে হত্যা করে 3 জঙ্গিকে ছিনিয়ে নেয় তারা। এরপর পলাতকদের ধরতে চালানো অভিযানে টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে মারা যায় রাকিব, নিখোঁজ হয় সালেহীন ও বোমারু মিজান। ওই ঘটনার বছরখানেক পর গত বছরের 21 এপ্রিল আশুলিয়ার কাঠগড় বাজারে কমার্স ব্যাংকে আক্রমণ করে জেএমবি সদস্যরা। গুলি ও বোমা ছুড়ে হত্যা করে 7 জনকে, পরে মারা যান আরও একজন। ওই ঘটনায় গ্রেপ্তার জেএমবি সদস্যরা স্বীকারোক্তি দেয়, দল চালানোর অর্থ জোগাড়ে তারা ব্যাংকে হামলা চালায়। গত জুন এবং চলতি মাসে রাজধানীর 2টি ডাকাতি মামলার তদন্তে সোমবার রাতে তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয় 7 জেএমবি সদস্যকে। পুলিশের দাবি, তাদের কাছ থেকে ডাকাতি করা 67 ভরি স্বর্ণ, 6 লাখ টাকা, 4টি পিস্তল, গুলি ও চাপাতি সহ আরও বেশ কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এই ডাকাতি করে মূলত অস্ত্র, বিস্ফোরক এবং তাদের যে সমস্ত নেতারা জেলখানায় রয়েছে তাদের মামলা চালানো এবং তাদেরকে ছাড়িয়ে আনার জন্য তদবির করছিল। কাউন্টার টেরোরিজম ইউনিট জানায়, ত্রিশালের ঘটনায় পলাতক সালেহীন এখন পুরনো জেএমবির ভারপ্রাপ্ত আমির।
সে প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছে বলেও নিশ্চিত গোয়েন্দারা। নতুন করে তাদের একত্র হওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। না, পুরনো জেএমবির সাথে নব্য জেএমবির ওরকম কোনো সুনির্দিষ্ট সম্পর্ক কিংবা অর্থ লেনদেনের বিষয়টি আমাদের তদন্তে এখন পর্যন্ত আসে নাই। একই প্ল্যাটফর্মে আসতে পারে কিনা আনসারুল ইসলাম এবং এই পুরনো জেএমবি, সেই ব্যাপারে তাদের কেউ কেউ আলাপ আলোচনা করছে। ভারতে পলাতক সালেহিনের সাথে পুরনো জেএমবির অনেকে যোগাযোগের চেষ্টা করছে বলে দাবি কাউন্টার টেরোরিজম ইউনিটের। না জানার কথা নয় যে সে ভারতে রয়েছে। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটা বিরতির। ফিরে এসে যা থাকছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 6 ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিরতির পর আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 6 ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আসগর জানান, তাদের বিরুদ্ধে নানা অভিযোগের সত্যতা পাওয়ায় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃতরা হচ্ছেন পদার্থবিজ্ঞান বিভাগের নিয়াজ আবেদিন পাঠান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আবদুল্লাহ আল কায়সার, চারুকলার আনোয়ার হোসেন, লোক প্রশাসনের আহমদ আলী, অর্থনীতি বিভাগের লোকমান হোসেন এবং চারুকলার 15-16 সেশনের দীপ্ত বণিক। এদের মধ্যে কায়সার, আনোয়ার, আহমদ আলী ও দীপ্ত বণিককে 2 বছরের জন্য এবং নিয়াজ ও লোকমানকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলামের জানাজার পর নিজ গ্রাম গোপালগঞ্জের শুকতাইলে তাকে দাফন করা হয়েছে। সকালে সদর উপজেলার শুকতাইল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা হয় জাহিদুল ইসলামের। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন হয়। এর আগে গতকাল রাতে তার মরদেহ নিজ গ্রামে পৌঁছায়। সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে টাস্ক ফোর্সের মিটিংয়ের প্রস্তুতি চলছিল। মিটিংয়ের ঠিক এক মুহূর্তেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাহিদুল ইসলাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এবছর জানুয়ারিতে জাহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশ কনস্টেবল পদে চাকরি নেওয়ার চেষ্টার অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। সকালে জেলার ভাঙ্গুড়া উপজেলা থেকে তাদের আটক করা হয়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত 25 সেপ্টেম্বর পুলিশ কনস্টেবল পদে লোক বাছাই করা হয়, যার মধ্যে যাচাই বাছাই দেখা যায় 5 জনের মুক্তিযোদ্ধা সনদই ভুয়া। আর ওই 5 জনকে আটক করে পাবনা সদর থানায় মামলা করেছে পুলিশ। নিউজ 24 এর সময় হলো আরও একটি বিরতির। ফিরে এসে থাকছে ইরাকি শহর মসুল আইএসের দখল মুক্ত করতে চলছে অভিযান। এর মধ্যে মুক্ত 200 কিলোমিটার এলাকা। বিরতির পর আবারও ফিরলাম নিউজ 24। জানাবো দেশের বাইরের খবর। ভারতীয় সেনাবাহিনীকে ইসরায়েলের সেনাবাহিনীর সাথে তুলনা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর সমকক্ষ বলেও মন্তব্য করেন মোদী। হিমাচলের মান্দিতে এক সমাবেশে মোদী বলেন, আগে সবাই ইসরায়েলের সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে কথা বলতো, কিন্তু এখন ভারতের সেনাবাহিনী প্রমাণ করেছে যে তারাও যে কোনো কিছু মোকাবেলা করতে সক্ষম এবং ইসরায়েলের চেয়ে কোনো অংশেই কম নয়। গত মাসে পাকিস্তানের সীমানায় ঢুকে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ভারতের সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পর এমন মন্তব্য করলেন মোদী। ইসরায়েলের সেনাবাহিনী শত্রু দেশ এবং সন্ত্রাসী সংগঠনকে লক্ষ্য করে হামলা চালানোর জন্য আলোচিত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। বলেন, ট্রাম্প একজন ভদ্রলোক। সোমবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে মেলানিয়া বলেন, তিনি তার স্বামীকে বিশ্বাস করেন। ট্রাম্পের বিরুদ্ধে যারা যৌন কেলেঙ্কারির অভিযোগ আনছেন তারা মিথ্যাবাদী। এমনকি অভিযোগকারী নারীদের চরিত্র নিয়েও প্রশ্ন তোলে মেলানিয়া। 2005 সালের অশালীন মন্তব্যের ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, এই রেকর্ডের মূল কালপ্রিট হলেন এনবিসি টেলিভিশনের উপস্থাপক বিলি বুশ। উপস্থাপকই ট্রাম্পকে দিয়ে বাজে মন্তব্য করিয়েছেন। আইএসের দখল থেকে ইরাকি শহর মসুল মুক্ত করতে দ্বিতীয় দিনের মতো চলছে অভিযান। ইরাকি সেনাদের সাথে কুর্দি পেশমার্গা এবং সুন্নি যোদ্ধারা অংশ নিয়েছে এতে। ইরাকি কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানি দাবি করেছেন, এরই মধ্যে মুক্ত করা হয়েছে ইরাকের মসুল শহরের 200 কিলোমিটার এলাকা। এই অভিযানে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও
অস্ট্রেলিয়া। চলছে আইএসের কাছ থেকে ইরাকের দ্বিতীয় বড় শহর মসুল দখলের অভিযান। বেশ কয়েক মাস ধরে পরিকল্পনার পর সোমবার যৌথ সামরিক অভিযান শুরু করে ৩০,০০০ ইরাকি ও কুর্দি পেশমার্গা যোদ্ধারা। সাথে রয়েছে স্থানীয় সুন্নি আদিবাসী যোদ্ধারা। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফ্যালন জানান, অভিযানে ইরাকি সেনাদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স। পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মসুলে অভিযান শুরু করতে সময় লেগেছে এবং ইরাকি সেনারা যুক্তরাষ্ট্রের যৌথ অংশীদারদের সহায়তা নিয়েছে। আইএসকে পরাজিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি, যার বাস্তবায়নে আরও অনেক কাজ করব আমরা। অভিযানের ২৪ ঘন্টার মধ্যে মসুলের ২০০ কিলোমিটার এলাকা এবং ৯টি গ্রাম মুক্ত করার দাবি করেছেন ইরাকি কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানি। তবে লড়াই যতই মসুলের মূল শহরের দিকে এগুচ্ছে, শঙ্কা প্রকট হচ্ছে শহরটিতে বসবাসরত ১৫ লাখ বাসিন্দার নিরাপত্তা নিয়ে। এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী প্রীতি পাটেল। এরই মধ্যে যুদ্ধের সময় করণীয় নিয়ে শহরটিতে বিমানের মাধ্যমে কয়েক লাখ লিফলেট ছড়িয়েছে যৌথ বাহিনী। আর মসুলে এই অভিযান ভয়ঙ্কর হবে উল্লেখ করে এতে মানবিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। রামাদির মতো মসুল অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি আমরা। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী এই অভিযানের একটা বড় অংশ, যারা শেষ পর্যন্ত থাকবে। ধারণা করা হচ্ছে মসুলে আইএসের ৪ থেকে ৮,০০০ সদস্য রয়েছে। দখল ধরে রাখতে আইএস সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলেও ধারণা করা হচ্ছে। ২০১৪ সালের জুনে আইএস প্রতিষ্ঠার সময় এই মসুল থেকেই খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন সংগঠনটির প্রধান আবু বকর আল বাগদাদি। মুন্নিমুন, চ্যানেল 24। এই ছিল নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।